হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভূগোল। তো 2024 সালের এসএসসি এবং আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রশ্নে যে সমস্ত ভূগোলের প্রশ্ন এসছে, সেই সমস্ত ভূগোলের প্রশ্ন থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে নেওয়া হয়েছে আমাদের এই ভিডিওতে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই বছরের পরীক্ষায় যেগুলো রিপিট হওয়ার খুব বেশি চান্স আছে, সে সমস্ত 100টি প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। তো এটা হলো আজকের ভিডিও হলো এই পুরো 100টি প্রশ্নের সিরিজের প্রথম পার্ট, যেখানে প্রথম 50টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, আর পরের ভিডিওতে বাকি 50টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, গ্রহগুলির মধ্যে কোন দুটি গ্রহের মাঝে গ্রহাণু বেল্ট বা অ্যাস্ট্রয়েড বেল্ট অবস্থিত? অপশন রয়েছে বৃহস্পতি এবং শনি গ্রহ, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ, শনি ও ইউরেনাস এবং বুধ ও শুক্র। সঠিক উত্তর যেটা, সেটা হলো মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট বা গ্রহাণু বেল্ট। পরের প্রশ্ন পরের প্রশ্নে তিনটে বিবৃতি দেওয়া রয়েছে, জিজ্ঞেস করেছে কোন বিবৃতিগুলো সঠিক। কতে দেওয়া রয়েছে অ্যান্ড্রোমেডা আমাদের নিকটতম ছায়াপথ। খ, সর্বশেষ আবিষ্কৃত ছায়াপথ হলো ড্রফ গ্যালাক্সি বা বামন ছায়াপথ। আর গতে দেওয়া রয়েছে মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায়। তো এখানে যে তিনটে অপশান, তিনটে বিবৃতি দেওয়া রয়েছে, তিনটেই সঠিক। অ্যান্ড্রোমেডা আমাদের নিকটতম ছায়াপথ, এটা একদম সঠিক। সর্বশেষ আবিষ্কৃত ছায়াপথ হলো ড্রফ গ্যালাক্সি বা বামন ছায়াপথ। আর মহাবিশ্বের উৎপত্তি তোমরা সকলেই জানো, এটা বিগ ব্যাং তত্ত্বের দ্বারাই ব্যাখ্যা করা হয়। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি সবথেকে বড় গ্রহাণু বা অ্যাস্টেরয়েড? সিরেস, ইরোস, প্যালাস নাকি ভেস্তা? সঠিক উত্তর যেটা, সেটা হলো সিরেস। সিরেস হলো আমাদের অ্যাস্ট্রয়েড বেল্টের সবথেকে বড় গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সঠিক? প্রথম বিবৃতি হলো বৃহত্তম উপগ্রহ হলো গ্যানিমেড, যেটা বৃহস্পতির উপগ্রহ। নীল গ্রহ পৃথিবীকে বলে, আর সবুজ গ্রহ বৃহস্পতিকে বলে। এখানে দেখো সবুজ গ্রহ বৃহস্পতিকে বলে না, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। আর বাকি যে দুটি বিবৃতি, বৃহত্তম উপগ্রহ বৃহস্পতির গ্যানিমেড, এটা একদম ঠিক। আর নীল গ্রহ, তোমরা সকলেই জানো পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ এর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। সেই জন্য মহাবিশ্ব থেকে আমরা যদি পৃথিবীকে দেখি, তাহলে এটাকে নীল রঙের দেখায়, সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো এখানে সঠিক উত্তর যেটা হবে, সেটা হলো অপশান গ, যেখানে বলেছে ক আর খ দুটো সঠিক বিবৃতি। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। 5 নম্বর প্রশ্ন বলেছে, ট্রাইটন এটি কোন গ্রহের উপগ্রহ? নেপচুন, ইউরেনাস, শনি নাকি শুক্র? একটা হলো ট্রাইটন, আর একটা নাম তোমরা শুনেছো টাইটান। ট্রাইটন এটা হলো নেপচুনের উপগ্রহ, আর টাইটান যেটা, এটা শনি গ্রহের উপগ্রহ। টাইটান শনি গ্রহের উপগ্রহ, আর ট্রাইটন নেপচুনের উপগ্রহ। পরের প্রশ্ন বলেছে, ইউরোপা কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ? মঙ্গল, শনি, ইউরেনাস নাকি বৃহস্পতি? সঠিক উত্তর হবে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের প্রাকৃতিক একটি উপগ্রহ হল ইউরোপা। তো চলো এক নজরে মহাবিশ্বের আমাদের সোলার সিস্টেমের কয়েকটা ইম্পর্টেন্ট স্যাটেলাইট বা উপগ্রহ সম্পর্কে দেখে নিই। সবার প্রথম আমরা জানি পৃথিবীর উপগ্রহকে চাঁদ বলি আমরা। ফোবোস আর ডেইমোস, এই দুটো হলো মঙ্গল গ্রহের উপগ্রহ। আর গ্যানিমেড হলো বৃহস্পতির উপগ্রহ, আর এটা আমাদের সৌরজগতের সবথেকে বড় একটি উপগ্রহ। তারপর হলো ক্যালিস্টো, এটা বৃহস্পতির উপগ্রহ। আইও, এটাও বৃহস্পতির উপগ্রহ। ইউরোপাও বৃহস্পতির উপগ্রহ। টাইটান হলো শনি গ্রহের উপগ্রহ। শনি গ্রহের সবথেকে বড় উপগ্রহ হলো টাইটান। আর গ্যানিমেডের পরে আকারে সবথেকে বড় উপগ্রহ হলো টাইটান। টাইটানে বরফের খোঁজ পাওয়া গেছে, সেই জন্য বিজ্ঞানীরা অনুমান করছে এখানে কোনো জীবের অস্তিত্ব থাকলেও থাকতে পারে টাইটান উপগ্রহে। তারপর হলো এনসেলাডাস, এটাও শনির উপগ্রহ। টাইটেনিয়া, এটি ইউরেনাসের উপগ্রহ। ওবেরন, এটাও ইউরেনাসের উপগ্রহ। আর ট্রাইটন এটা আমরা পড়লাম এই মাত্র, এটা হলো নেপচুনের উপগ্রহ। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বামন গ্রহ নয়? মঙ্গল, মেকে, প্লুটো নাকি এরিস? সঠিক উত্তর যেটা, তোমরা সকলেই জানো মঙ্গল এটা বামন গ্রহ নয়। এবার বামন গ্রহ কাকে বলবো? বামন গ্রহ হলো এমন এক ধরনের মহাজাগতিক বস্তু যা গ্রহের কিছু বৈশিষ্ট্য ধারণ করে, কিন্তু পূর্ণাঙ্গ গ্রহের সব শর্ত পূরণ করে না। 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের সংজ্ঞা নির্ধারণ করে এবং বামন গ্রহ নামে একটি নতুন শ্রেণী তৈরি করে।
বামন গ্রহের প্রধান বৈশিষ্ট্যগুলো কী? এগুলো সূর্যের চারিদিকে নিজস্ব কক্ষপথেই পরিক্রমণ করে, যেরকম অন্যান্য গ্রহগুলো করে। আর এটার এই গ্রহগুলোর নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি আছে। নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি থাকার ফলে কী হয়, এই গ্রহগুলির আকৃতি গোলাকার হয় বা আংশিক গোলাকার হয়। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো এটি তার কক্ষপথকে পরিষ্কার করতে সক্ষম নয়। মানে এই গ্রহগুলির, বামন গ্রহগুলির কক্ষপথে অন্যান্য গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড এই সমস্ত থাকতে পারে। তার মানে এই গ্রহগুলির মাধ্যাকর্ষণ শক্তি উইক বা গ্র্যাভিটি যেহেতু উইক, সেই জন্য এগুলি তার কক্ষপথকে পরিষ্কার করতে সক্ষম নয়। আর এই গ্রহগুলি উপগ্রহ নয়, বরং সরাসরি সূর্যের চারিদিকে ঘোরে। আমাদের সৌরজগতের কিছু গুরুত্বপূর্ণ বামন গ্রহ হলো প্লুটো। প্লুটো হলো সবথেকে পরিচিত বামন গ্রহ, যা 2006 সালে গ্রহের মর্যাদা হারায়। তারপর হলো ইরিস, এটা প্লুটোর চেয়ে কিছুটা ছোট, কিন্তু প্লুটোর থেকে এর ভার বেশি। তারপর হলো হাউমেয়া, এটা ডিম্বাকার আকৃতির একটা গ্রহ এবং এর চারপাশে একটা বৃত্তাকার বলয় আছে। তারপর হলো মাকি মাকি বা মেকে মেকে, এটা কুইপার বেল্টে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ বামন গ্রহ। আর একটা হলো সেরেস, এটি অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যে অবস্থিত একটি বামন গ্রহ। 8 নম্বর প্রশ্ন বলেছে, পৃথিবীর নিজস্ব বায়ুমণ্ডল থাকার প্রধান কারণ কী? এর বায়ুপ্রবাহ, মেঘ, মাধ্যাকর্ষণ নাকি পৃথিবীর ঘূর্ণন? সঠিক উত্তর যেটা সেটা হবে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির জন্যই পৃথিবীর বায়ুমণ্ডলটা এখনও টিকে রয়েছে বা পৃথিবীতে বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালায় প্রধানত কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? স্থানীয়, সঞ্চালনজনিত, ঘূর্ণনজনিত, জনিত নাকি পর্বতীয়? সঠিক উত্তর যেটা হবে, যেহেতু পর্বতমালার কথা বলেছে, তো সঠিক উত্তর এখানে পর্বতীয় বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেনফল দেখা যায়। তো এই পর্বতীয় বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেনফলটা কী? পর্বতীয় বৃষ্টিপাত হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা এটা কীভাবে ঘটে, যখন সমুদ্র থেকে আসা উষ্ণ এবং আর্দ্র বায়ু কী হয়, যখন পাহাড়ের একটি ঢালে বাধাপ্রাপ্ত হয়, তখন সেই আর্দ্র এবং উষ্ণ বায়ুটি, উষ্ণ মেঘপুঞ্জটি কী হয়, পাহাড়ের ঢাল বরাবর ওপরের দিকে উঠতে থাকে। এবং আমরা জানি যত উঁচুতে যাওয়া যায় তত তাপমাত্রা কমতে থাকে। তো কী হয়, যখন এই মেঘ বা আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র এবং উষ্ণ বায়ুটি ওপরে উঠে ঠান্ডা হয়, তখন বরফের ক্রিস্টাল তৈরি হয় এবং এই বরফের ক্রিস্টালগুলো ভারী হওয়ায় বৃষ্টিপাতের আকারে ঝরে পড়ে পর্বতের একটি ঢালে। তো এটাই হচ্ছে কি ওরোগ্রাফিক রেনফল। এই পর্বতীয় বৃষ্টিপাতের প্রক্রিয়ায় বলা হয় যে উষ্ণ এবং আর্দ্র বায়ু কোনো পর্বত বা উঁচু ভূমির মুখে বাধা পড়ে উপরে উঠতে থাকে, উচ্চতার সাথে তাপমাত্রা কমতে থাকে, ফলে বায়ু ঠান্ডা হয়ে জলীয় বাষ্পে সংক্ষেপিত হয়। মেঘ গঠিত হয়ে বৃষ্টিপাত হয়, যা সাধারণত পর্বতের এক পাশেই বেশি হয়। আর পর্বতের যে বিপরীত পাশ, সেখানে বৃষ্টি খুব কম হয় বা নায়ের মতোই হয়। আর একে বলা হয় লিওয়ার্ড সাইড, বা বাংলায় সেটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। পর্বতীয় বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী কী? সাধারণত উঁচু পাহাড়ি এলাকায় ঘটে। পর্বতের যে পাশে বায়ু ওঠে এবং বৃষ্টি হয় সেটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড, আর পর্বতের উল্টো পাশকে বলা হয় রেইন শ্যাডো এরিয়া বা বৃষ্টির ছায়া অঞ্চল। এটি স্থায়ী বৃষ্টিপাত হতে পারে এবং নির্দিষ্ট অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত নির্ধারিত করে। উদাহরণ যদি আমরা বলি, ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় এই ধরনের বৃষ্টিপাত হয়। আর ভারতের হিমালয়ের দক্ষিণ ঢালে, যেখানে আসাম এবং মেঘালয় রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। সেজন্যই চেরাপুঞ্জি এবং মৌসিনরাম, যেটা বিশ্বের অন্যতম বৃষ্টিপাত প্রবণ এলাকা, সেটাও এই অঞ্চলেই দেখা যায়। এছাড়া রকি পর্বতমালা, আমেরিকার রকি পর্বতমালা এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালাতেও এই ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। পর্বতীয় বৃষ্টিপাত কৃষি এবং বাস্তুসংস্থান এবং জলবায়ুর ওপর খুব বেশি একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরের প্রশ্ন, পৃথিবী নিজের অক্ষে যে আবর্তন করে এটাকে কি বলা হয়? পরিক্রমণ, ঘূর্ণন, স্থানান্তর নাকি আলোকিতকরণ? রেভলিউশন, রোটেশন, ট্রান্সলেশন নাকি ইলুমিনেশন? সঠিক উত্তর হলো রেভলিউশন। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ বনকে আর কি বলা হয়? এটা আর বলার দরকার পড়ে না, তোমরা সকলেই জানো, সুন্দরবন বলা হয় পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ বনকে। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবথেকে বড় চাঁদ বা স্যাটেলাইট বা উপগ্রহ কোনটি? টাইটান, অ্যারিয়েল, ট্রাইটন নাকি গ্যানিমেড? এইমাত্রই বলা হলো গ্যানিমেডের ব্যাপারে, যেটা বৃহস্পতির উপগ্রহ এবং আমাদের সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ, এটা গ্যানিমেড। পরের প্রশ্ন, ভৌত ভূতত্ত্ব, এটাকে ইংরেজিতে আমরা যদি বলি তাহলে সেটাকে বলা হয় ফিজিক্যাল জিওলজি।
ফিজিক্যাল জিওলজি এই টার্ম বা শব্দটির প্রচলন কে করেন? উইলিয়াম হপকিন্স, জর্জিয়াস অ্যাগ্রিকোলা নাকি লুই আগাসি? সঠিক উত্তর হলো উইলিয়াম হপকিন্স। উইলিয়াম হপকিন্স ফিজিক্যাল জিওলজি শব্দটির প্রবর্তন করে সবার প্রথম। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কাকে সকালের তারা বা সন্ধ্যা তারা বলা হয়? নেপচুন, মঙ্গল, শনি নাকি শুক্র? সঠিক উত্তর হলো শুক্র। শুক্র গ্রহ বা ভেনাসকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলা হয়। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগান ফসল বা বাগিচা ফসল নয়? কফি, রবার, চা নাকি গম? সঠিক উত্তর হলো গম। গমকে বাগান ফসল বা বাগিচা ফসল বলা হয় না। বাকি যে তিনটি রয়েছে কফি, রবার এবং চা, এরা বাগিচা ফসলের উদাহরণ। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, মঙ্গলকে কী নামে ডাকা হয়? নীল গ্রহ, লাল গ্রহ, পৃথিবীর যমজ নাকি সবুজ গ্রহ? সঠিক উত্তর হলো লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলে ডাকা হয় মঙ্গল গ্রহকে, কারণ মহাকাশ থেকে যদি আমরা মঙ্গলকে দেখি তাহলে এটা লাল রঙের দেখায়, সেজন্য মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। নীল গ্রহ আমরা সকলেই জানি পৃথিবীকে বলা হয়, পৃথিবীর যমজ বলা হয় ভেনাসকে। আর সবুজ গ্রহ বলা হয়, আমরা আগেই বললাম, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। 17 নম্বর প্রশ্ন, সূর্যের কোন অংশটি মানুষের জন্য দৃশ্যমান? ফোটোস্ফিয়ার, করোনা বা ক্রোমোস্ফিয়ার বা নাকি কোর? আমরা যেই পৃথিবী থেকে সূর্যকে দেখি, তো সূর্যের কোন অংশটাকে আমরা দেখতে পাই, এটাই বলা হয়েছে। সঠিক উত্তর হলো ফটোস্ফিয়ার। ফটোস্ফিয়ারকে আমরা দেখতে পাই। এবার সূর্যের যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে সূর্যের সবার একদম ভেতরের যে অংশটা সেটাকে কোর বলা হয়। কোর যেমন নক্ষত্রেরও থাকে তেমন আমাদের পৃথিবীরও রয়েছে এবং অন্যান্য গ্রহেরও কোর রয়েছে। কোরের পর হলো রেডিয়েটিভ জোন। কোরের পর এই যে এই অংশটা হলো রেডিয়েটিভ জোন। তারপর হলো কনভেনশন জোন। তারপর যেই অংশটা সেটা হলো ফোটোস্ফিয়ার, এটা সূর্যের সবথেকে বাইরের অংশ। তারপর হলো ক্রোমোস্ফিয়ার আর করোনা। এই যে সূর্যের এই ছবিটায় যেই সূর্যের কিরণগুলো দেওয়া রয়েছে সেগুলোকে বলা হয় করোনা। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি গ্যাস জায়ান্ট নামে পরিচিত? পৃথিবী, বুধ, শুক্র নাকি বৃহস্পতি? গ্যাস জায়ান্ট বলা হয় বৃহস্পতিকে। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অভ্যন্তরীণ নদী বন্দর? কান্দালা, বিশাখাপত্তনম, পারাদ্বীপ নাকি কলকাতা? সঠিক উত্তর হলো কলকাতা। এবার অভ্যন্তরীণ নদী বন্দর কি? অভ্যন্তরীণ নদী বন্দর হলো এমন এক ধরনের বন্দর যা দেশের নদীগুলোর ওপর অবস্থিত এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই সমস্ত বন্দর পণ্য এবং যাত্রী পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই বন্দরগুলো সাধারণত গঠিত হয় নদীর ওপর বা হ্রদ এবং অন্যান্য অভ্যন্তরীণ জলপথের ওপর এগুলো অবস্থিত থাকে। তো ভারতের কিছু বিখ্যাত নদী বন্দর বা অভ্যন্তরীণ বন্দর আমরা দেখে নিই। সবার প্রথম হলো কলকাতা বন্দর পশ্চিমবঙ্গের, যেটা হুগলি নদীর তীরে অবস্থিত এবং এটা হলো ভারতের সবথেকে ব্যস্ত নদী বন্দর। তারপর পশ্চিমবঙ্গেই অবস্থিত আর একটা বন্দর ফারাক্কা বন্দর, এটা ফারাক্কা বাঁধের নিকটবর্তী এলাকায় অবস্থিত আর এটা জল পরিবহন এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপর হলো পাটনা বন্দর, এটা বিহারের গঙ্গা নদীর ওপর অবস্থিত এবং এটি ভারতের অভ্যন্তরীণ জলপথের জন্য একটা গুরুত্বপূর্ণ বন্দর। এছাড়া রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী বন্দর, পশ্চিমবঙ্গের আসানসোল এবং হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর এমন একটি বন্দর যেটা নদী বন্দর এবং সমুদ্র বন্দর দুটো হিসাবে ব্যবহৃত হয়। তারপর হলো আসামের গুয়াহাটি বন্দর, এটা ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত এবং এটা উত্তর পূর্ব ভারতের একটা অন্যতম নদী বন্দর। 21 নম্বর প্রশ্ন বলেছে মানস, রণথম্ভোর, কানহা এবং সুন্দরবন এগুলো কি? জাতীয় উদ্যান, জিঙ্ক ব্যাংক, চিড়িয়াখানা নাকি পাখি অভয়ারণ্য? সঠিক উত্তর হলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলা হয় এগুলোকে। এবার আমরা এই তিনটে জিনিসের মধ্যে পার্থক্য একটু দেখে নিই। জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান হলো একটা সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণী এবং উদ্ভিদ রাজিকে তাদের একদম প্রাকৃতিক অবস্থাতেই সংরক্ষিত করা হয়। জিন ব্যাংক হলো, জিন ব্যাংকে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবজন্তুর জিনকে সংরক্ষিত করা হয়, যেগুলো পরবর্তী কোনো কাজে বা গবেষণার জন্য ব্যবহৃত হয়। তারপর হলো চিড়িয়াখানা। চিড়িয়াখানা তোমরা সকলেই দেখেছো। চিড়িয়াখানাও একটা সংরক্ষিত জায়গা, কিন্তু এখানে কী হয়, একটা খাঁচার মধ্যে বা বদ্ধ জায়গার মধ্যে পশু পাখিকে সংরক্ষিত করে রাখা হয় এবং দেখানো হয়। তারপর হলো পাখি অভয়ারণ্য। পাখি অভয়ারণ্য বিশেষভাবে পাখিদের জন্যই সংরক্ষিত করা থাকে। পাখিদের জন্য একটা সংরক্ষিত এলাকা যেখানে পাখিরা স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং বিচরণ করতে পারে। পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কোন গ্রহটি ঘন সাদা এবং হলুদাভ রঙের সালফিউরিক অ্যাসিডের মেঘ দিয়ে তৈরি? মঙ্গল গ্রহ, ইউরেনাস গ্রহ, নেপচুন গ্রহ নাকি শুক্র গ্রহ? সঠিক উত্তর হলো শুক্র গ্রহ।
শুক্র গ্রহে ঘন সাদা এবং হলুদাভ রঙের সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে এবং এখানে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টিপাতও হয়। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক? সবথেকে উজ্জ্বল গ্রহ হলো শুক্র, সৌরজগতের বাইরে সবথেকে উজ্জ্বল তারকা হলো সিরিয়াস বা ডগ স্টার, আর সৌরজগতের নিকটতম তারা হলো প্রক্সিমা সেঞ্চুরি। সঠিক উত্তর হলো এ, বি এবং সি তিনটেই। সবথেকে উজ্জ্বল গ্রহ শুক্র সেটা আমরা জানি। সৌরজগতের সবথেকে বাইরে উজ্জ্বল তারকা হলো সিরিয়াস বা ডগ স্টার, আর সৌরজগতের নিকটতম তারা হলো প্রক্সিমা সেঞ্চুরি। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক সেটা জানতে চেয়েছে। এতে দেওয়া রয়েছে সবথেকে গরম গ্রহ শুক্র, সকাল তারকা বা মর্নিং স্টার মঙ্গলকে বলা হয়, পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। সকাল তারা বা মর্নিং স্টার আমরা জানি শুক্রকে বলা হয় বা ভেনাসকে বলা হয়। সুতরাং বি ইনকারেক্ট। সঠিক উত্তর হলো এ এবং সি। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র এবং সবথেকে গরম গ্রহ হলো শুক্র। সঠিক উত্তর হবে অপশান সি, যেখানে এ আর সি দুটো সঠিক বিবৃতি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বুধ তো সূর্যের একদম সামনে অবস্থিত, তাহলে বুধের থেকে শুক্র কীভাবে সবথেকে গরম হতে পারে? এর কারণ তিনটে। শুক্রতে একটা ঘন বায়ুমণ্ডল রয়েছে এবং এই ঘন বায়ুমণ্ডলের জন্য এখানে একটা গ্রিন হাউস প্রভাব দেখা যায়। শুক্রের বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত, যা তাপকে আটকে রাখে। কী হয়, যখন সূর্যের থেকে তাপ শুক্রের ভূপৃষ্ঠে এসে পড়ে, তখন সূর্যের ভূপৃষ্ঠে যে তাপটা প্রতিফলিত বা রিফ্লেক্ট করে, সেটা এই কার্বন ডাই অক্সাইডের আস্তরণের জন্য মহাবিশ্বে ফিরে যেতে পারে না বা মহাকাশে ফিরে যেতে পারে না। সেজন্য কী হয়, তাপমাত্রা শুক্রের ভূপৃষ্ঠে যে তাপমাত্রা সেটা খুব বেশি হয়, প্রায় 467 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে বুধের বায়ুমণ্ডল প্রায় নেই বা খুবই পাতলা একটা বায়ুমণ্ডল রয়েছে। সেজন্যই বুধ গ্রহটি অতটি উত্তপ্ত হতে পারে না এবং রাতের বেলা বুধের তাপমাত্রা অনেকটাই কমে যায়, প্রায় -173 ডিগ্রি পর্যন্ত কমে যায়। আর একটা হলো এই দুটি গ্রহের ঘূর্ণন গতি। শুক্রের ঘূর্ণন গতি খুবই ধীরে ধীরে হয়, আর অন্যদিকে বুধ কিন্তু খুব তাড়াতাড়ি নিজের অক্ষের চারিদিকে ঘোরে, ফলে দিন রাতের পরিবর্তন খুব দ্রুত হয়। এই জন্য বুধের ভূপৃষ্ঠ শুক্রের মতো অতটা উত্তপ্ত হতে পারে না। এ কারণেই বুধ সূর্যের সবথেকে কাছে থাকলেও শুক্র গ্রহটির তাপমাত্রা সবথেকে বেশি। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্নে বলা যে অক্টোবর এবং নভেম্বর মাস নাগাদ তামিলনাড়ুর উপকূলে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্ব কর্ণাটক এবং দক্ষিণ পূর্ব কেরালায় প্রবল বৃষ্টিপাত দেখা যায়। এর জন্য দায়ী কোন মৌসুমী বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু নাকি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু? সঠিক উত্তর হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ভারতে মৌসুমী বায়ুর পথ যদি আমরা দেখি, তাহলে মৌসুমী বায়ুকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। এক হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা ভারত সাগর এবং আরব সাগরের দিক থেকে আসে। আর একটা হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকেও এটা জুন এবং সেপ্টেম্বর মাস নাগাদ ভারতে প্রবেশ করে, আর এটি ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণ আর্দ্রতা নিয়ে আসে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ু দুটি শাখায় বিভক্ত হয়। একটা হলো আরব সাগরীয় শাখা। এই আরব সাগরীয় শাখাটা কী করে, কেরালার উপকূলে প্রথম বর্ষা আনে। মানে আমাদের ভারতবর্ষে যখন বর্ষা ঢোকে, সবার প্রথম বৃষ্টিপাত কেরালাতেই হয়। তো এই আরব সাগরীয় শাখাটি সবার প্রথম কেরালা উপকূলে প্রবেশ করে এবং সেখানে বৃষ্টিপাত ঘটে এবং পশ্চিমঘাট পর্বতমালা বরাবর বৃষ্টিপাত ঘটাতে থাকে। এরপর এটি পশ্চিম ভারত এবং উত্তর ভারতের কিছু অংশে বর্ষা আনে। আর বঙ্গোপসাগর শাখা, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়, এটা বঙ্গোপসাগর থেকে আসে এবং সুন্দরবন হয়ে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তারপর এটা উত্তর ভারতের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। তারপর উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটা আমাদের মৌসুমী বায়ুর যেটা 2 নম্বর ভাগ, সেটা হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এটাকে শীতকালীন মৌসুমী বায়ু বলা হয়, কারণ এটা অক্টোবর থেকে ডিসেম্বর মাস নাগাদ প্রবাহিত হয়। এটি উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিমের দিকে প্রবাহিত হয়। এটি মূলত শুষ্ক বায়ু, কারণ এটি ভারতের মূল ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে আসে। তবে বঙ্গোপসাগর পার হওয়ার সময় কিছুটা আর্দ্রতা গ্রহণ করে এবং তামিলনাড়ু এবং দক্ষিণ পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ঘটায়। তো এটাই হলো মৌসুমী বায়ুর পথ ভারতে। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর সৌরজগতে আর গ্রহ হিসাবে গণ্য করা হয় না কাকে? নেপচুনকে, প্লুটোকে, মঙ্গলকে নাকি ইউরেনাসকে? সঠিক উত্তর হলো প্লুটোকে। প্লুটোকে 2006 সালের পর থেকে বামন গ্রহের দরজা দেওয়া হয়েছে।
পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবথেকে উজ্জ্বল তারকা কোনটি? এটার ওয়ারিয়নিস, বেটেলগাউস, আলনিলাম নাকি রিগেল? সঠিক উত্তর হলো রিগেল। এটি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবথেকে উজ্জ্বল তারকা। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, সিরিয়াস সৌরজগতের বাইরে অবস্থিত সবথেকে উজ্জ্বল তারকা, এটিকে আর কি নামে অভিহিত করা হয়? এটাকে আর কি নামে ডাকা হয়? ক্যাট স্টার, ডগ স্টার, ফক্স স্টার নাকি লায়ন স্টার? সঠিক উত্তর হলো ডগ স্টার। ডগ স্টার বলা হয় সিরিয়াসকে। এবার সিরিয়াসের নাম ডগ স্টার কেন হয়েছে? এর কারণ হলো এটি ক্যানিস মেজর নামক একটা নক্ষত্রমণ্ডল রয়েছে, সেই ক্যানিস মেজরের নক্ষত্রমণ্ডলের সবথেকে উজ্জ্বল তারকা হলো সিরিয়াস। ক্যানিস একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো কুকুর, সেই জন্যই এটাকে ডগ স্টার বলা হয়। আর একটা প্রাচীন বিশ্বাসও রয়েছে, প্রাচীন মিশরীয় এবং গ্রিক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় গ্রীষ্মকালে যখন সিরিয়াস উদিত হতো তখন সে বছর খুব গরম পড়তো, এই কারণেই ডগ ডেজ অফ সামার কথাটি এসছে। আর এটি পৃথিবী থেকে দেখা যায় যতগুলো নক্ষত্র তার মধ্যে সবথেকে উজ্জ্বল হলো এটি, যা সহজেই খালি চোখে দেখা যায়। সুতরাং ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডলের অবস্থান এবং ঐতিহাসিক গুরুত্বের কারণেই সিরিয়াসকে ডগ স্টার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, জলবায়ু এবং আবহাওয়া সমস্ত পরিবর্তন কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে? সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ারে। এটা বায়ুমণ্ডলের একটা ভাগ, যেটা সবথেকে নিচের ভাগ, ভূপৃষ্ঠের সবথেকে কাছে অবস্থিত হলো ট্রপোস্ফিয়ার। এখানেই জলবায়ু এবং আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন বলা হয়েছে, গ্যাস, ধুলো এবং কোটি কোটি তারকার একটি বিশাল সংগ্রহকে কী বলা হয়? গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি নাকি সৌরজগৎ? সঠিক উত্তর হলো গ্যালাক্সি। পরের প্রশ্ন, কোনো পরিবেশগত পদ্ধতিতে 31 নম্বর প্রশ্ন হলো, কোনো পরিবেশগত পদ্ধতিতে শক্তির প্রধান উৎস কী? শ্বাস প্রশ্বাসের সময় নিঃসৃত তাপ, উদ্ভিদের অক্সিডেশন, সূর্যের আলো নাকি চাঁদের আলো? সঠিক উত্তর হলো সূর্যের আলো। যে কোনো জীবতন্ত্র বা বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস বা প্রাইমারি সোর্স সেটা হলো কোনো নক্ষত্রের থেকে আগত কিরণ বা শক্তি। যেমন কী হয়, সূর্য থেকে যখন সূর্যের আলো এসে পৌঁছায় আমাদের পৃথিবীতে, তখন উদ্ভিদরাজি যেগুলো রয়েছে, উদ্ভিদ জগৎ, তারা এই সূর্য শক্তিগুলোকে নিজেদের পাতায় সঞ্চিত করে এবং সেখান থেকে তারা খাদ্য বানায় এবং নিজের দেহে সেই শক্তিটা সঞ্চিত করে। আর যারা হার্বিভোরাস রয়েছে বা তৃণভোজী প্রাণী রয়েছে, তারা কী করে, এই উদ্ভিদ, ঘাস এবং গাছপালা এগুলো খেয়ে নিজেদের শরীরে শক্তি সঞ্চয় করে। আর এই হার্বিভোরাসকে খায় কারা? কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী, এবং তাদের খেয়ে কার্নিভোরাসরা নিজেদের দেহে শক্তি সঞ্চয় করে। তো এইভাবেই যদি দেখা যায় তাহলে শক্তির প্রধান উৎস বা প্রাইমারি সোর্স সেটা হলো সূর্যের আলো। 32 নম্বর প্রশ্ন, পৃথিবী 1 ঘন্টায় নিজের অক্ষে কত ডিগ্রি ঘোরে? 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 24 ডিগ্রি নাকি 15 ডিগ্রি? সঠিক উত্তর হলো 15 ডিগ্রি। পৃথিবী 1 ঘন্টায় নিজের অক্ষে 15 ডিগ্রি ঘুরে ফেলে। 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় কোনটির উপবিভাগ? আসাম উপত্যকা, বরাক অববাহিকা, সুরমা অববাহিকা নাকি মেঘালয় মালভূমি? সঠিক উত্তর হলো মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমিতেই গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড় অবস্থিত। 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে, লুসিফার কোন গ্রহের আরেক নাম? বৃহস্পতি, মঙ্গল, শুক্র নাকি শনি? সঠিক উত্তর হলো শুক্র। শুক্র গ্রহের অপর নাম হলো লুসিফার। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্নে বলা আছে, যদি কোনো নক্ষত্র সূর্যের থেকে বড় হয় কিন্তু তার দ্বিগুণের বেশি না হয় তবে এটি কি হয়ে যায়? এটিকে কি বলা হয়? পালসার, ম্যাক্সিমা, অ্যাভেঞ্জার নাকি ডিসকভার? সঠিক উত্তর হলো পালসার। 36 নম্বর প্রশ্ন বলা আছে, স্ট্র্যাটোস্ফিয়ার বা যার বাংলা নাম হলো সমতাপমণ্ডল, এটি ট্রোপোপজ বা ক্ষোভ সীমা থেকে কতটা উচ্চতা পর্যন্ত বিস্তৃত? 60 কিলোমিটার, 50 কিলোমিটার, 30 কিলোমিটার নাকি 40 কিলোমিটার? সঠিক উত্তর হলো 50 কিলোমিটার। আমরা এর আগেই পড়লাম ট্রোপোস্ফিয়ার, যেটা আমাদের ভূপৃষ্ঠের একদম কাছের যেই স্তর, বায়ুমণ্ডলের স্তর, তাকে ট্রোপোস্ফিয়ার বলা হয়। এই ট্রোপোস্ফিয়ারের একদম ওপরের দিকে, একদম ওপরের ভাগে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে বর্ডার অঞ্চল রয়েছে, বাউন্ডারি রয়েছে, সেখানে ট্রোপোপজ নামক একটা জায়গা দেখা যায়। এই ট্রোপোপজ বলা হয় কারণ হলো এখানে কোনো জলবায়ু বা আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যায় না এবং ঝড় ঝাপটা কিচ্ছু দেখা যায় না। এই জায়গাটায় বেশ শান্ত থাকে বলে একে ট্রোপোপজ বলা হয়।
নম্বর প্রশ্ন হলো অরিয়ন নক্ষত্রপুঞ্জের আরেকটি নাম কি? হান্টার, প্রিডেটর, ফাইটার নাকি পাইপার? সঠিক উত্তর হলো হান্টার। হান্টার অরিয়ন নক্ষত্রপুঞ্জের আরেকটি নাম। পরের প্রশ্ন, HYV সবুজ বিপ্লব প্রসঙ্গে HYV, এইচ বলতে কি বোঝায়? সমজাতীয়, বিজাতীয়, পুচ্ছ নাকি সংকর? HYV এর ফুল ফর্ম হলো হাই ইয়েল ভ্যারাইটি। সুতরাং এখানে সঠিক উত্তর এইচ দিয়ে বোঝায় হাই, মানে উচ্চ। পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌলটি মহাবিশ্বে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম নাকি হাইড্রোজেন? সঠিক উত্তর হলো হাইড্রোজেন। হাইড্রোজেন সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক? লাল গ্রহ মঙ্গলকে বলে, ক্ষুদ্রতম গ্রহ বুধ, ক্ষুদ্রতম প্রাকৃতিক উপগ্রহ হলো ডেইমোস। ডেইমোস হলো মঙ্গলের একটি উপগ্রহ। এখানে যে তিনটি বিবৃতি দেওয়া রয়েছে এই তিনটি সঠিক, ABC তিনটেই সঠিক। পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, রবি, চেনাব এবং ঝেলম নদীগুলো কোন নদীর উপনদী? কাবেরী, তুঙ্গভদ্রা, সিন্ধু নাকি কৃষ্ণা? সঠিক উত্তর সিন্ধু। 42 নম্বর প্রশ্ন বলা যে নিম্নলিখিত কোন তারাটি সূর্যের নিকটতম? প্রক্সিমা সেঞ্চুরি, সিরিয়াস, ডেনেভ নাকি বেটেলগিউস? সঠিক উত্তর হলো প্রক্সিমা সেঞ্চুরি। আমাদের সৌরজগৎ থেকে সবথেকে নিকটতম রয়েছে প্রক্সিমা সেঞ্চুরি। পরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত? 6070 কিলোমিটার, 6170 কিলোমিটার, 6270 কিলোমিটার নাকি 6370 কিলোমিটার? সঠিক উত্তর হলো 6370 কিলোমিটার। 44 নম্বর প্রশ্ন, কোলার খনি কোন খনিজের জন্য বিখ্যাত? তোমরা নাম শুনেছো KGF, যেটা একটা মুভি রয়েছে বা ফিল্ম রয়েছে। KGF এর ফুল ফর্ম হলো কোলার গোল্ড ফিল্ড। তো কোলার খনি সোনা উত্তোলনের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরীণ অংশ থেকে উদ্গরিত তরল এবং কঠিন শিলা দ্বারা গঠিত হয় কি? ফল্ট পর্বত, মালভূমি, ক্ষয়জনিত পর্বত নাকি আগ্নেয়গিরি? সঠিক উত্তর হলো আগ্নেয়গিরি। পৃথিবীর কোর থেকে বা ভূগর্ভ থেকে যে সমস্ত লাভা এবং ম্যাগমা উঠে আসে সেগুলো দিয়ে গঠিত হয় এই আগ্নেয়গিরি। 45 নম্বর প্রশ্ন হলো একটি তারার রং কি নির্দেশ করে? ওজন, দূরত্ব, তাপমাত্রা নাকি আকার? সঠিক উত্তর হলো তাপমাত্রা। তারার রং এবং তাপমাত্রার কি সম্পর্ক? একটি তারার রং মূলত তার পৃষ্ঠের তাপমাত্রার উপরই নির্ভর করে। উচ্চ তাপমাত্রার তারা সাধারণত দেখা যায় নীল বা সাদা রঙের হয়, আর নিম্ন তাপমাত্রার যেই তারা সেগুলো সাধারণত লাল এবং কমলা রঙের হয়ে থাকে। এই যেই তত্ত্বের দ্বারা এটাকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল, যা বলে যখন কোনো বস্তু যত বেশি উত্তপ্ত হয় তার দ্বারা নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তত কম হয়। আর নীল বা বেগুনি এবং সাদা এই সমস্ত রঙের তরঙ্গ দৈর্ঘ্যগুলি খুব মানে ছোট হয় বলে যেই তারা যত বেশি উত্তপ্ত হয় তাদের রঙও সেরকম ধরনেরই হয়, নীল বা বেগুনি বা সাদা এরকম ধরনের হয়। পরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন, কোন মালভূমিটি কৃষিকাজের জন্য অত্যন্ত উর্বর কারণ এতে রয়েছে কালো মাটি? আফ্রিকান মালভূমি, ইথিওপিয়ান মালভূমি, কাটাঙ্গা মালভূমি নাকি ভারতের দাক্ষিণাত্য মালভূমি? দাক্ষিণাত্য লাভা মালভূমি। সঠিক উত্তর হলো দাক্ষিণাত্য লাভা মালভূমি ভারতের। পরের প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, কর্ণাটকের চিকমাগালুর কোন ফসলের জন্য বিখ্যাত? লিচু, কফি, জাফরান নাকি পাট? সঠিক উত্তর হলো কফি। কফি চাষের জন্য বিখ্যাত কর্ণাটকের চিকমাগালুর। 39 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের আরেকটি নাম কি? বিগ ক্রাঞ্চ, জ্যোতির্বিজ্ঞান, মহাবিশ্ব বা কসমস নাকি সুপারনোভা? সঠিক উত্তর হলো মহাবিশ্বের অপর নাম হলো কসমস। এবার আমরা বিগ ক্রাঞ্চ এবং সুপারনোভা কি এটা একবার দেখে নিই। বিগ ক্রাঞ্চ এটা হলো মহাবিশ্বের একটা সম্ভাব্য পরিণতি, একটি তত্ত্ব। তত্ত্বটি বলে যে যদি মহাবিশ্বের সম্প্রসারণ কোনো একটি সময় বন্ধ হয়ে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তি মহাবিশ্বকে সংকুচিত করতে শুরু করে, তাহলে এক সময় সব কিছু একটি বিন্দুতে সংকুচিত হয়ে যাবে বা সিঙ্গুলারিটিতে এসে থামবে। এটা হলো বিগ ব্যাংয়ের একটা বিপরীত প্রতিক্রিয়া। পরের প্রশ্ন, সুপারনোভা। সুপারনোভা হলো একটি নক্ষত্রের জীবনচক্রের প্রায় শেষ পর্যায়, যখন বিশাল তারাটি ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে তার যে বাইরের স্তর রয়েছে সেটাকে মহাবিশ্বে ছড়িয়ে দেয়। এই বিস্ফোরণ এতটাই উজ্জ্বল হয় যে এটা কিছুদিনের জন্য পুরো গ্যালাক্সির থেকেও বেশি উজ্জ্বল হতে পারে। আর সুপারনোভার ফলে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল তৈরি হতে পারে। এটা নির্ভর করে কার ভর কতটা বেশি তার উপর। 50 নম্বর প্রশ্ন, আমাদের ভিডিও সর্বশেষ প্রশ্ন আজকের, ভারতের কোন রাজ্য সর্বাধিক পরিমাণে ডাল উৎপাদন করে? মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব নাকি বিহার? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। এক নজরে আমরা দেখে নিই
বিভিন্ন ফসল এবং তাদের উৎপাদনের ক্ষেত্রে শীর্ষে থাকা কিছু রাজ্য। সবার প্রথম হলো খাদ্যশস্য হিসাবে যদি আমরা দেখি, ধান বা চাল, এটা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি উৎপাদিত হয়। গম উৎপাদিত হয় মধ্যপ্রদেশে। মক্কা বা ভুট্টা মধ্যপ্রদেশে সবথেকে বেশি উৎপাদিত হয়। জোয়ার উৎপাদনে রয়েছে মহারাষ্ট্র সবার আগে, বাজরাতেও রাজস্থান রয়েছে। ডাল জাতীয় ফসল যেমন অড়হর বা তুর ডাল, এটা উৎপন্ন হয় মধ্যপ্রদেশে সবথেকে বেশি। তারপর মসুর ডাল, এটা মধ্যপ্রদেশে সবথেকে বেশি উৎপাদিত হয়। মুগ ডাল রাজস্থানে, আর মটরশুঁটি এটা মধ্যপ্রদেশে সবথেকে বেশি উৎপাদিত হয়। তারপর হলো তৈলবীজ, সরিষা এবং রাই, এটা রাজস্থানে বেশি উৎপাদিত হয়। সয়াবিন মধ্যপ্রদেশে সবথেকে বেশি উৎপাদিত হয়। সূর্যমুখী কর্ণাটকে। মুংফলি যেটা আমরা বলি, বাদাম, এটা গুজরাটে সবথেকে বেশি উৎপাদিত হয়। আর তিল হলো পশ্চিমবঙ্গে সবথেকে বেশি উৎপাদিত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার যা করার করে নিও। আর দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওর পার্ট 2 আসছে। ধন্যবাদ সকলকে।